অদিতি ঘোষের লেখা গল্প জয়ী। চৌধুরী বাড়ির দরজায় কয়েক মিনিট দাঁড়িয়ে দুরু দুরু বুকে কলিং বেলে চাপ দিল অর্চনা। গত দুটো দিন শরীর মন কোনোটাই বসেছিল না ওর, তাই কাজে আসতে পারেনি। প্রায় 2 বছর হতে চলল এ বাড়িতে রান্নার কাজটা করছে ও, তাই বাড়ির মানুষগুলোকে ভালোভাবেই চিনে গেছে। উইদাউট নোটিশে পরপর 2 দিন গড়হাজি থাকার ফলটা যে কী হতে পারে সেটাও বুঝতে পারছে। এর জন্য এ বাড়ির সকলের কাছেই কিছু কিছু কথা শুনতে হবে। তবে সবচেয়ে বেশি ভয় জেঠিমা অর্থাৎ চৌধুরী গিন্নিকে। মাইনেটা ওনার হাত থেকেই নিতে হয় অর্চনাকে, তাই ওনার বলা রূঢ় কথাগুলো নির্বিবাদে হজম করতে হয়। কাজটা যে ছেড়ে দেবে সে পথও খোলা ছিল না এতদিন। অর্চনার বাবা সোমনাথ ঘোষাল 20 বছর বয়স থেকে চৌধুরীদের মুদিখানার দোকানের কর্মচারী ছিলেন। একটানা 36 বছর কাজ করেছেন তিনি। তাই তার অসুখের সময় এ বাড়ির কর্তা মনমোহন চৌধুরী এক কথায় 15,000 টাকা ধার দিয়েছিলেন অর্চনার মা সাবিত্রীকে। সোমনাথ ঘোষাল মারা গিয়েছিলেন 1 মাসের মধ্যে। স্বামীকে বাঁচাতে না পারলেও ঋণের বোঝা রয়ে গিয়েছিল সাবিত্রী ঘোষালের ঘাড়ে। বছরখানেক পেরিয়ে যাওয়ার পরও সেই ধার শোধ করতে পারেননি সাবিত্রী। তাই সাহস করে অর্চনাকে তার বাড়িতে রান্নার কাজে লাগার প্রস্তাবটা দিতে পেরেছিলেন মনমোহন চৌধুরী। ঋণ শোধের অন্য কোনো উপায় না থাকায় কাজটা করতে বাধ্য হয়েছিল অর্চনা। দুবেলা রান্নার জন্য এ বাড়ি থেকে মাইনে হিসেবে 1,500 টাকা করে ও পায়। এতদিন প্রত্যেক মাসে 700 টাকা করে কেটে নিতেন চৌধুরী কর্তা। অর্চনা হাতে পেত 800 টাকা। ধারটা শোধ করে দিয়েছে অর্চনা 1 মাস আগেই। গত মাস থেকে পুরো 1,500 টাকাই পাচ্ছে ও। ধার শোধ হতেই মনমোহন চৌধুরী জানিয়েছেন দরকারে আবার ধার দিতে তিনি রাজি। মাসে মাত্র 700 টাকা করে শোধ করার প্রস্তাবটা মনমোহন চৌধুরী নিজের থেকে কেন দিয়েছিলেন সেটা অর্চনা এবার বুঝতে পারছে। মনের মতো রান্নার লোক পাওয়া যাবে না ভেবেই ওকে আটকে রাখার চেষ্টা করছেন এভাবে। আর ঠিক সেই কারণেই আবার টাকা ধার দিতে তিনি রাজি। মাইনে টাকাটা পুরোটাই মায়ের হাতে তুলে দেয় অর্চনা। অভাবের সংসারে লেগে যায় টাকাটা। তবুও কদিন ধরেই ওকে কাজটা ছেড়ে দেওয়ার কথা বলছে ওর ছোটদা অঞ্জন। অর্চনা নিজে চাইছে আরও কিছুদিন কাজটা করতে, কারণ ছোটদা আরেকটু ভালো করে তাঁত বোনা শিখতে না পারলে ওর রোজগার বাড়বে না। ততদিনে অর্চনা সংসারে এই সাহায্যটুকু করে যেতে চায়। দরজায় দাঁড়িয়ে মনকে পুরোপুরি প্রস্তুত করে নিল অর্চনা। আগের 2-3 বারের অভিজ্ঞতা রয়েছে ওর ঝুলিতে। একদিন করে কাজে না আসায় যথেষ্ট কথা শুনিয়েছিলেন জেঠিমা। এবারও যে তারই পুনরাবৃত্তি ঘটবে তা জানে অর্চনা। বাড়ির ভেতরে পা রাখতেই যথারীতি রেড়ে করে উঠলেন চৌধুরী গিন্নি কাঞ্চনবালা। বলি, তোর আক্কেলখানা কী রে অর্চনা? আসতে পারবি না যে সেটা বলে গেলি না? যেদিন ইচ্ছে আসবি, আবার যেদিন ইচ্ছে আসবি না। কি ভেবেছিস মনে? চৌধুরীদের টাকার বোধহয় দাম নেই নয়? জানিস তো, অর্ধেক দিন না এলেও পুরো মাসের মাইনে দিব্যি পেয়ে যাবি। অর্চনার বলতে ইচ্ছে হলো, 23 মাসে মোট 4 কি 5 দিন না আসাটাকে বুঝি অর্ধেক দিন না আসা বলে? কিন্তু বলতে পারল না, ভদ্রতায় বাঁধল ওর। দুর্ভাগ্যক্রমে এই রকম অবস্থা ওদের। ভালো বংশের মেয়ে হয়ে অন্যের বাড়িতে কাজ করতে হচ্ছে ওকে, এটাই ওর কাছে লজ্জার। অর্চনার দাদু ছিলেন পুরোহিত। সারা অঞ্চলে তার অনেক যজমান ছিল। দাদু 45 বছর বয়সে মারা যাওয়ার পর থেকেই সংসারে অভাব। সবই অবশ্য শোনা কথা অর্চনার। বাবার বুদ্ধির নাকি প্রখরতা ছিল না, তাই সেভাবে পুজো পাঠ শিখতে পারেননি। আবার বেশি পড়াশোনাও করেনি, তাই ওদের সংসারে সচ্ছলতা ফিরে আসেনি আর। অথচ ওদের জ্ঞাতিদের সকলের অবস্থা রীতিমতো ভালো। চাকরি কিংবা ব্যবসা করে অবস্থা ফিরিয়েছে সকলেই। তাদের এখন বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স কোনো কিছুরই অভাব নেই। বাইরের লোকেরা বিশ্বাসই করতে চায় না যে ওর বাবা সোমনাথ ঘোষাল আর দক্ষিণ পাড়ার রাঘব ঘোষাল দুজনেই একই বংশের মানুষ। গত 2 দিন অর্চনার কাজে না আসার কারণ জানাতে গেলেই নিজেদের সংসারের অশান্তির প্রসঙ্গ উঠবে। সেসব কাউকে জানাতে ইচ্ছে করে না ওর। কি হবে জানিয়ে? ওদের সমস্যার সমাধান তো কেউ করতে পারবে না। ছোটদার সঙ্গে ঝগড়া করে দাদা বৌদি আলাদা হয়েছে পরশুদিন। ঝগড়াটা কদিন ধরেই চলছিল সংসারে ছোটদার কম টাকা দেওয়াকে কেন্দ্র করে।
মা ছোটদার হয়ে কথা বলাতে সেটা চরমে উঠেছিল সেদিন রাত্রে। পরশু সকালে উঠেই বাড়ির পুরনো বাসনপত্র আর মায়ের কেনা মশলার কৌটোগুলো উঠোনে নামিয়ে দিয়েছে বড়দা রঞ্জন। নিজের শোয়ার ঘরের লাগোয়া রান্নাঘরটা বড়দার রোজগারের টাকায় তৈরি, তাই সেটাতে দাবি ওর। মাকে বলেছে ছোট ছেলেকে আর মেয়েকে নিয়ে আলাদা থাকতে। বাড়ির বড় ঘরটা রিপেয়ার করেছিল বড়দা ওর বিয়ের আগে। বড় ঘর আর বারান্দার অর্ধেক বড়দার বৌদি ব্যবহার করত, তাতে কারো কোনো আপত্তি ছিল না। কিন্তু ঝগড়া হতেই রাতারাতি বারান্দার অর্ধেকটা দরমা দিয়ে ঘিরে পার্টিশন দিয়েছে। বড়দার বিয়ের পর থেকে ছোট ঘরটায় অর্চনা থাকে মায়ের সঙ্গে। বারান্দাটা টিন দিয়ে ঘিরে পুরনো চৌকিটা রেখেছে ছোটদা, ওখানেই শোয়ও। সেই কারণে বারান্দায় রান্না করা সম্ভব নয়। পরশু দুপুর থেকে একজন মাত্র লেবার নিয়ে নিজে খেটে ছোটদা একটা ছোট্ট রান্নাঘর তৈরি করেছে। বাঁশের উপর পুরনো টিন দিয়ে ছাউনি দিয়েছে, দেওয়ালটা করেছে দরমার। আরও একজন লেবার নিলে ভালো হতো, কিন্তু সেই সাধ্য ওদের নেই। তাই ও আর মা দুজনেই খেটেছে ঘরের মেঝেটা মাটি দিয়ে ভরাট করতে। অত কাজ করা অভ্যাস নেই অর্চনার, তাই হাতে পায়ে এখনো বেশ ব্যথা। এরপর আছে মনের ব্যথা। বড়দার আচরণে মানসিক আঘাত পেয়েছে মা আর ও দুজনেই। আশ মিটিয়ে আরও কিছুক্ষণ বিষোদ্গারণ করলেন চৌধুরী গিন্নি। তাঁর বাক্যবাণের আঘাত নীরবে সহ্য করে চলেছিল অর্চনা। ওকে এইভাবে মৌন থাকতে দেখে গৃহকর্ত্রীর মনটা বোধহয় নরম হলো একটু। গলার স্বর সামান্য নামিয়ে উনি বললেন, অন্যায় যা করার তা তো করেই ফেলেছিস, তবে মুখে মুখে তর্ক না করে চুপ করে যে আছিস এটাই যথেষ্ট। এর জন্যই ক্ষমা করে দিলুম তোকে। নে, আর দেরি করে কাজ নেই, রান্নাঘরে চল। বলে দিই কী কী রান্না করতে হবে আজ। চৌধুরী গিন্নির পিছু পিছু রান্নাঘরে ঢুকলো অর্চনা। গত 22-23 মাসে এই বাড়ির সকলের পছন্দ অপছন্দ জেনে গেছে অর্চনা। একই মাছ 3-4 রকম করে রাঁধতে হয়। জ্যাঠামশাই খাবেন সব আনাজ দিয়ে মশলা কম মাছের ঝোল। জেঠিমা মাছের রসা পছন্দ করেন। দাদা বৌদির জন্য হবে কালিয়া, আর বাচ্চাটার জন্য চাই নরম মাছে ভাজা পেটির মাছ। লাউয়ের ডালনাও করতে হয় দুভাবে। সবাইকার জন্য হবে মাছের মাথা দিয়ে, কিন্তু জেঠিমার জন্য রাঁধতে হবে বড়ি দিয়ে। কর্তাবাবুর জন্য করলা ভাজা মাস্ট। অন্য সকলের জন্য অন্য কিছু ভাজা হয়। আজ হবে আলু ফুলকপি ভাজা। এরপর আছে চাটনি, সেও 2 রকম। কর্তাবাবুর জন্য সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে, বাকি সকলেটা চিনি দিয়ে। শুধু ভাত আর ডালটা সকলের জন্য একই সঙ্গে করা যায়। 2টো ওভেন জ্বালিয়ে অভ্যস্ত হাতে রান্না প্রায় শেষ করে এনেছে অর্চনা। ছাঁকা তেলে আলু ফুলকপি ভাজা করতে করতে মনে পড়ে গেল গতকাল রাত্রের কথা। তাঁত ঘর থেকে ফেরার সময় বাজার করে এনেছিল ছোটদা। বেশি কিছু নয়, চাল, ডাল, আলু, একটা ফুলকপি আর অল্প সর্ষের তেল নিয়ে এসেছিল। মায়ের হাতে যে সামান্য টাকা ছিল তাই দিয়েছিল মা। বলেছিল কদিন আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ দিয়ে ভাতে ভাত খেয়ে চালাতে হবে, এছাড়া কোনো পথ নেই। ছোটদা তাঁত ঘরের মালিকের কাছ থেকে সপ্তাহের টাকা পেতে এখনও 3 দিন দেরি। আগে একটা হোটেলে হিসেবপত্র দেখাশোনা করতো ছোটদা। মালিকের ছেলে বিকম পাশ করেই নিজেই দেখতে শুরু করে হিসেবপত্র, তাই ছোটদাকে আর কাজে রাখেনি। অনেক খোঁজাখুঁজি করেও কোনো কাজ মেলেনি। এরপর নিরুপায় হয়ে তাঁত বোনা শিখতে শুরু করেছিল ছোটদা। নিজে কাপড় বুনতে শুরু করেছে মাত্র বছরখানেক। এখনও ততটা রপ্ত করতে পারেনি কাজটা, তাই তেমন বেশি পারিশ্রমিকও পায় না। কোনো সপ্তাহে 1000 টাকা, আবার কোনো সপ্তাহে 800 টাকা পায়। মা বলেছিল, কপিটা এনেছিস তো বেশ ভালো দেখেই, কিন্তু কপি রাঁধতে যে তেল লাগে রে অনেকটা, কি করি বলতো? ছোটদা বলেছিল, জানি তো, কিন্তু এত বড় ফুলকপিটা 20 টাকায় পেয়ে গেলাম বলে কিনে ফেললাম। আচ্ছা মা, ফুলকপি ভাতে দেওয়া যায় না? আজ ভাতে দিও না, নুন তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মাখবে, দেখব কেমন লাগে। কাঠের উনুনে তাড়াতাড়ি ভাত চাপিয়ে দিয়েছিল মা। আলু আর ফুলকপি ভাতের মধ্যে ফেলে দিয়েছিল। খেতে বসে ছোটদার সে কি উচ্ছ্বাস! তরকারি থেকেও ভালো হয়েছে মা ফুলকপি ভাতে। বনু, তুই খেয়ে দেখ একটু। অর্চনা জানে ছোটদা ভীষণ ভালোবাসে ফুলকপি ভাজা খেতে, তাই নিজের মনের মধ্যে কষ্টটা চেপে রেখে মুখে কৃত্রিম হাসি এনে বলেছিল, সত্যিই তো দারুণ হয়েছে খেতে। ছোটদার সেই মুখটা মনে পড়তেই চোখে জল এসে গেল অর্চনার। এ বাড়ির একমাত্র ছেলের বাইকের শব্দ পেয়েই রান্নাঘরের দিকে আসছেন জেঠিমা।
রান্না কমপ্লিট হয়েছে কিনা দেখতেই আসছেন। এটা রোজই করেন। উনি কাছে আসার আগেই চোখের জল ওড়নায় মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল অর্চনা। দুপুরটায় ঘরে শুয়ে সামান্য একটু বিশ্রাম নেয় অর্চনা। 4টে বাজলেই আবার হাজির হতে হবে চৌধুরী বাড়ির হেসেলে। এই সময়টুকুতেই নিজেকে নিয়ে একটু ভাবে মানে ভাবনাগুলো মনের মধ্যে এসে যায়। বড়দা বিয়ে 4 বছর পর আলাদা হলো। বিয়ের পর হয়তো এভাবেই বদলে যাবে ছোটদাও, আলাদা হবে ওরাও। তখন হয়তো ও আর মা থাকবে, আর মা যখন থাকবে না। কথাটা মনের মধ্যে আসতেই শাসন করলো নিজেকে। ছি ছি, এসব কি ভাবছো? মা থাকবে না ভাবতে বুকের ভেতরটা কেঁপে উঠল অর্চনার। 23টা বসন্ত পার করে এসেছে অর্চনা। প্রেম আসেনি কখনো ওর জীবনে। ওর মতো দরিদ্র ব্রাহ্মণ পরিবারের রূপহীন মেয়ের কোনোভাবেই যে বিয়ে হতে পারে না, সে ব্যাপারে একেবারে নিশ্চিত ও। পড়াশোনা করার খুব ইচ্ছে ছিল অর্চনার। 8 থেকে মোটামুটি ভালো নম্বর পেয়ে 9-এ উঠেছিল, কিন্তু ওখানেই ইতি টানতে হয়েছিল। 5 জনের সংসারের সব কাজ একার হাতে করতে খুব কষ্ট হতো মায়ের, তাই বাবা ওকে বারণ করেছিল আর স্কুলে যেতে। এ বাড়িতে কারুরই তেমন পড়াশোনা হয়নি। ছোটদা ছিল সকলের মধ্যে পড়াশোনায় ভালো। কোনো টিউটরের কাছে না পড়ে ফার্স্ট ডিভিশনে মাধ্যমিক পাশ করেছিল বছর 10 আগেই। তারপরই শুরু করেছিল কাজ খোঁজা। আর বড়দা পড়াশোনায় তেমন ভালো ছিল না। 9-এ পড়তে পড়তেই পড়া ছেড়ে দিয়েছিল বড়দা। তারপর থেকে একটা ইলেকট্রিক শপে কাজ করত। এখন বড়দা নিজেই যন্ত্রপাতি কিনে স্বাধীনভাবে কাজ করে। ইলেকট্রিক মিস্ত্রিদের চাহিদা এখন খুব। ইনকাম মন্দ হয় না রঞ্জন ঘোষালের। ছেলের জন্য বেবি ফুড ফল নিয়ে আসে নিয়মিত। বৌদির অঙ্গও মাঝে মাঝে নতুন শাড়ি ব্লাউজ ওঠে। আর খাওয়া দাওয়া এতদিন এক জায়গাতেই হতো। ব্যাপারটা যে বৌদির পছন্দ ছিল না, সেটা বৌদির কথাবার্তাতেই বোঝা যেত। সেদিন ঝগড়ার সময় মনের কথাটা বলে ফেলেছিল বৌদি। এতগুলো লোকের কথা ভাবতে গিয়ে 3 বছরের বাচ্চাটার দিকে ঠিকমতো লক্ষ্য দেওয়া যায় না। ডিম মাছ থাকলে ছেলেটা তবু 2 গ্রাস ভাত খায়। ওর একার জন্য যে মাছ করব, সে উপায় তো নেই। যাই হোক, এবার তো ওরা নিজেদের মতো করে থাকতে পারবে। বিট্টু ভালো থাকুক, সেটা মা যেমন চায় তেমনি অর্চনাও চায়। চৌধুরী বাড়ির ডিউটিতে যাওয়ার সময় হয়ে গেছে। নাইটি ছেড়ে একটা রংচটা চুড়িদার পরল অর্চনা। এক পিঠ চুলের উপর দায়সারা করে চিরুনিটা বুলিয়ে মোটা গার্ডার আটকালো। কপালে একটা ছোট্ট টিপ লাগিয়ে নিল। কিন্তু ও ঘর থেকে বেরোনোর আগেই বাড়িতে একসঙ্গে বেশ কিছু মানুষের গলার স্বর শোনা গেল। ব্যাপারটা কি তা বুঝতে না পেরে হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে এলো অর্চনা। বাইরে বেরিয়ে যা দেখল তাতে অবাক না হয়ে পারল না। পিস্তুত দাদা বৌদি ও আরও কিছু মানুষ বাড়ির উঠোনে দাঁড়িয়ে মা আর বড়দার সঙ্গে কথা বলছে। পিস্তুত দাদা বিজয়দা আর বৌদি আসেন 9 মাসে 6 মাসে। বড়দার বিয়েতে এসেছিল অনেক দিন পর। শেষবার এসেছিল বাবা শ্রাদ্ধের সময়। সেটাও প্রায় 3 বছর হতে চলল। পিসি এখনও বেঁচে আছে। বয়স হয়েছে, হাঁটতে চলতে পারে না। কিন্তু পিসির কিছু হলে তো দাদার বৌদি এখানে আসবে না। তাহলে হলোটা কি? পায়ে পায়ে এগিয়ে মায়ের পাশে দাঁড়ালো অর্চনা। কারো কিছু হয়েছে? বছর 40-এর পিস্তুত বৌদি হেসে গড়িয়ে পড়ল। কারো কিছু হয়নি, হয়েছে তো তোমার। আমার? হ্যাঁ, তোমার যে বিয়ের ফুল ফুটেছে গো। আজই সন্ধ্যা লগ্নে বিয়ে। আমার ছোট ভাইয়ের, যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, সে মেয়ে গায়ে হলুদের আগেই পালিয়েছে। তোমার কথা মনে পড়ল তোমার দাদার। তাই অন্য কোনো পাত্রী খুঁজতে না গিয়ে তোমাদের বাড়িতে চলে এলাম গায়ে হলুদের তত্ত্ব নিয়ে। বেলা 4টে বেজে গেছে, 6টায় লগ্ন। একটু হলুদ গায়ে ঠেকিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি গা ধুয়ে নাও, 5:30টার পরই বর এসে যেতে পারে। ঘটনার আকস্মিকতায় অর্চনা একেবারে বিমূঢ় হয়ে গেছে। মায়ের হাতটা চেপে ধরল অর্চনা। সাবিত্রী বললেন, বৌদি যা বলছে তাই কর। তোর দাদা যে তোর কথা মনে রেখে এখানে এসেছে, এটাই তোর ভাগ্য। আমি বড় বৌমাকে বলি পাড়ায় এদের ডাকতে। কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করব কি করে? কিছুই তো নেই ঘরে। বিজয়দা বলল, আমরা 5 জন এসেছি, আরও 5 জনই আসবে বরের গাড়িতে। বরের 2 জন বন্ধু, নিতবর, পুরোহিত আর নাপিত। এই 10 জনের খাওয়ার ব্যবস্থা অবশ্য করতে হবে। সে যা হোক হলেই হবে।
বরদা বলল, আমি তো মরে যাইনি, যেমন করে হোক ব্যবস্থা ঠিক হবে। বাড়ির সবাই বিয়ে নিয়ে ব্যস্ত থাকবে, রান্নার জন্য কেউ থাকবে না। আমি বরং রাজকাটারারকে বলি, যদি ওরা রাত 10টার মধ্যেও খাবার দিয়ে যেতে পারে তাহলে তো মিটেই যাবে। আর মিষ্টির দোকান থেকে সিঙাড়া মিষ্টি নিয়ে আসবো জল খাবারের জন্য। আমি অঞ্জনকে খবরটা জানিয়ে একেবারে সব সেরে আসব। তোমরা এদিকটা দেখো। অর্চনা অবাক হয়ে শুনছিল বরদার কথাগুলো। 3 দিন আগে বরদা কত খারাপ ব্যবহার করেছে, সেই বরদাই আজ একেবারে অন্য মানুষ। বৌদি পাড়ায় খবর দিতে বেরিয়ে গিয়েছিল। 5 জন এওকে সঙ্গে করে নিয়ে এসেছে গায়ে হলুদ দেওয়ার জন্য। হাতে সময় খুবই কম, তাই স্ত্রী আচার শুরু করতে আর দেরি করা গেল না। খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে অর্চনার বিয়েটা। এর জন্য সব কৃতিত্বই অবশ্য অর্চনার পিসতুতো দাদা বৌদির। মাঙ্গলিক কাজের জন্য যা কিছু দরকার ছিল সবই নিয়ে এসেছিল ওরা। অর্চনার বিয়ের খবর পেয়ে চৌধুরী গিন্নি এসেছিলেন একটা ভালো শাড়ি নিয়ে। পাড়ার অনেক মানুষ বিনা নিমন্ত্রণে এসে বিয়ে দেখেছে। যে যা পেরেছে উপহার হিসেবে দিয়েছে। রাত পেরিয়ে সকাল হয়েছে। এখন কন্যা বিদায়ের পালা। লাল বেনারসি পরে কনের সাজে সজ্জিত অর্চনাকে মন্দ লাগছে না। এই অপ্রত্যাশিত প্রাপ্তিতে অর্চনা যে ভীষণ খুশি হয়েছে তা অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে মায়ের কথা ভেবে কষ্টও হচ্ছে খুব। কনকাঞ্জলি দিয়ে প্রচণ্ড কাঁদতে কাঁদতে গাড়িতে উঠে বসেছে অর্চনা। ভীষণ কাঁদছেন সাবিত্রীও। অর্চনার 2 দাদার চোখেও জল টলটল করছে। বরের মা নাকি খুব সময় সচেতন, দিনক্ষণ খুব মানেন, তাই নির্দিষ্ট সময়ের মধ্যে যাত্রা করল বরকনে। বিয়ের মাত্র 2 বছর পর শাঁখা সিঁদুর খুইয়ে বাপের বাড়িতে এলো অর্চনা। সঙ্গে তার 1 বছরের ছেলে। জানা গেল রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে অর্চনার স্বামী স্বপন মুখার্জি। এটা অবশ্য হওয়ারই ছিল। পাড়ার বেশিরভাগ মানুষই সেদিন খুশি হয়েছিল হঠাৎ করে অর্চনার বিয়ে হয়ে যাওয়ায়। সবাই প্রশংসা করেছিল অর্চনার পিসতুতো দাদা বিজয় চক্রবর্তী ও তার স্ত্রীর। সকলের ধারণা হয়েছিল অর্চনা এবার সুখের মুখ দেখবে। ওর ভাগ্যের চাকাটা যখন নড়েছে তখন এবার সেটা গড়াতে থাকবে। কিন্তু পারতপক্ষে তা হয়নি। ওর ভাগ্যের চাকাটা গিয়ে পড়েছিল একেবারে পাঁকে। বিয়ের পরেই জানা গেল যে ওর স্বামী পাঁড় মাতাল ও বাউন্ডুলে। ওর পিসতুতো বৌদি নিজের ভাইয়ের ব্যাপারে মিথ্যে কথা বলেছিল। বাড়ির কেউ স্বপনের বিয়ে দিতে চায়নি। দিদি জামাইবাবুর আগ্রহেই হচ্ছিল বিয়েটা। গায়ে হলুদের আগে স্বপনের জন্য নির্বাচিত পাত্রী পালায়নি। পাত্রের গুণের কথা জানতে পেরে বিয়েটা ভেঙে দিয়েছিল পাত্রীর বাবা। তখনই প্ল্যানটা ছকেছিল বিজয়দার বৌদিতে মিলে। অর্চনাদের দারিদ্রতার সুযোগ নিয়ে ও সর্বনাশ করতেই এসেছিল তারা। এখন হাত কামড়ানো ছাড়া আর কিছুই করার নেই সাবিত্রী ঘোষালের। অর্চনাকে ওর ছোটদা আনতে গিয়েছিল। 5 দিনের জন্য এসেছে ও। তবে বৌদি কিছু না জেনেই পাড়ায় বলে বেরিয়েছে আবার মায়ের ঘাড়ে এসে পড়ল ওই মেয়ে। সঙ্গে এখন আবার নাতি। অবশ্য চিন্তা কি, ছোট ছেলের বিয়েটা তো দেয়নি মা, সেই দেখবে বোন আর ভাগনাকে। বৌদি এসব কথা বলে বেড়ালেও পিসি আর ভাইকে পেয়ে ভীষণ খুশি বিট্টু। বিট্টুর উপর অর্চনার একটা আলাদা টান আছে। ওর জন্মানোর পর থেকে 1 বছর ওর দেখাশোনা করার পূর্ণ দায়িত্ব ছিল অর্চনার উপর। কোল থেকে ওকে খুব একটা নামাতো না অর্চনা। সেই থেকেই পিসির ভক্ত ওই ছেলে। অর্চনার আসার খবরটা শুনে সান্ত্বনা দিতে এসেছিল পাড়ার লোকেরা। মনমোহন চৌধুরী চলে এসেছিল আবার তার বাড়িতে রান্না করার প্রস্তাব নিয়ে। কারণ অর্চনার মতো দুবেলা অত কিছু রান্না করার মতো লোক অত কম টাকায় মেলেনি কোথাও। দ্বিগুণ মাইনে দিয়েও মনের মতো রান্না পান না তাঁরা। তাই খবর পেয়েই ছুটে এসেছেন তিনি। সাবিত্রী বললেন, ও তো এখানে থাকতে আসেনি, 5 দিনের জন্য নিয়ে এসেছে ওর দাদা। চৌধুরী কর্তা বললেন, কি করতে যাবে সেখানে আর? ওখানে তো শুনেছি জামাইয়ের মারধর খেয়ে থাকতে হয়েছিল অর্চনাকে। এখানে মায়ের কাছে শান্তিতে থেকে বরং খেটে খেতে পারবে। কথাটা শুনে খুবই খারাপ লেগেছে অর্চনার। তাই এতদিন পর প্রথম মুখ খুলল ও। আপনি ভুল করছেন জ্যাঠামশাই। যে মারধর করত সে তো আর বেঁচে নেই। মারধর খেয়ে যখন থেকেছে সেখানে, তখন আজ নিজের অধিকার ছেড়ে আসবো কেন? আমি ওই ভিটেতেই নিজের মতন করে বাঁচতে চাই। আর খেটেই যদি খেতে হয় তাহলে অন্যের সংসারে না খেটে নিজের সংসারেই না হয় খাটব। অর্চনার কাছ থেকে এই রকম উত্তর আশা করেননি মনমোহন চৌধুরী।
বেগতিক দেখে আর কথা না বাড়িয়ে বিরক্ত মুখে চলে গেলেন তিনি। 2 বছরে অনেক পরিণত হয়েছে অর্চনা। 23 বছর বয়স পর্যন্ত শুধু অন্যের কথা ভাবা মেয়েটা আজ নিজের কথা ভাবতে শিখেছে। শ্বশুরবাড়ি গিয়ে অর্চনা জেনেছিল ওর মাতাল বাউন্ডুলে স্বামীকে অন্য ভাইয়েরা আলাদা করে দিয়েছে। মাকে নিয়ে থাকে স্বপন। মাকে নিয়ে থাকার জন্য 3 কুঠুরি ঘরওয়ালা আদি বাড়িটা পেয়েছে ও। অন্য 2 দাদা বাড়ির পাশের ফাঁকা জায়গায় নিজেরাই বাড়ি তৈরি করে নিয়েছে। মায়ের আর নিজের মিলিয়ে বিঘে 4 জমি ভাগে পেয়েছিল স্বপন। তার 1 বিঘে আছে, আর বাকি 3 বিঘা বেচে দিয়েছে স্বপন। এছাড়া স্বপনের একটা সাইকেল সারানোর দোকানও ছিল। শ্বশুরমশাই জীবিত থাকতে ছোট ছেলের জন্য করে দিয়েছিলেন দোকানটা। স্বপনের মাতলামি বাড়ায় সেটা বন্ধ হয়ে গিয়েছে। দোকানঘরটা অবশ্য আজও আছে। ওদের সংসারে কোনো অভাব থাকার কথা ছিল না। অভাব তৈরি করেছে নেশাখোর স্বপনই। শুধু একটা মানুষ ছাড়া শ্বশুরবাড়ির বাকি সবাই হিসেবি ও পুরোপুরি সংসারী। তাই তাদের সংসারে সচ্ছলতা আছে। নিজের ভাগ্যের কথা ভেবে অবাক লাগতো অর্চনার। ও যেখানেই যায় অশান্তি আর অভাব সেখানেই হাজির থাকে। তবে আর হার মানতে রাজি নয় ও। স্বামীর মৃত্যুর পর নিজেকে শক্ত করেছে অর্চনা। শক্ত হাতে সংসারের হাল ধরার প্রতিশ্রুতিও দিয়েছে শাশুড়ি মাকে। নিজেকে কিছু একটা করতে হবে। এই চিন্তা থেকে স্বামীর পারলৌকিক কাজ মিটতেই গিয়ে দাঁড়িয়েছিল পঞ্চায়েতের দরজায়। পঞ্চায়েত প্রধান ওর কথা শুনেছিলেন মন দিয়ে। তাঁরই কথা মতো এবার বাপের বাড়িতে আসা ওর। একটা ভ্রান্ত ধারণা নিয়ে 2 দিন কাটিয়েছে রঞ্জন আর ওর স্ত্রী। পরের দিন অর্চনা স্কুলে যেতেই ওর এবারের আসার উদ্দেশ্যটা পরিষ্কার হয়ে গেছে সকলের কাছে। স্কুল ছেড়ে দেওয়ার সময় কোনো সার্টিফিকেট নেওয়া হয়নি অর্চনার। তাই 8 পাসের সার্টিফিকেটটা আনতে গেছে। যেটার গুরুত্ব এতদিন দেয়নিও সেটার গুরুত্ব আজ বুঝছে। ওখানকার পঞ্চায়েত প্রধান কথা দিয়েছেন এই সার্টিফিকেটটা নিয়ে গেলে অঙ্গনওয়াড়ি স্কুলে রান্নার চাকরিটা অর্চনাকে পাইয়ে দেওয়ার চেষ্টা করবেন তিনি। ছোটদাকে ফোন করে জানিয়েছিল অর্চনা কথাটা, তাই ওকে আনতে ছুটেছিল ছোটদা। অর্চনার মুখে সব শোনার পর হেডমিস্ট্রেস নিজে আগ্রহী হয়ে সার্টিফিকেটটা দেওয়ার ব্যবস্থা করেছেন। আগামীকালই শ্বশুরবাড়ি চলে যাবে অর্চনা। রাত্রে খেতে বসে গল্প করছিল ওরা। অর্চনার মুখ থেকে রীতিমতো পরিণত বুদ্ধির কথাগুলো শুনে অবাক হয়ে যাচ্ছিল সাবিত্রী ও অঞ্জন। কিভাবে কি করবে তার ছক ইতিমধ্যেই কষে ফেলেছে অর্চনা। সাবিত্রী মনে মনে গর্ববোধ করছিলেন নিজের মেয়ের জন্য। রঞ্জনের বিয়ের 8 বছর পর ঘোষাল বাড়িতে আবার বিয়ের জন্য প্যান্ডেল হয়েছে। বিয়ে করবে না বলে জিদ ধরে বসেছিল এতদিন অঞ্জন, কিন্তু মায়ের কষ্টের কথা ভেবে শেষ পর্যন্ত রাজি হয়েছে বিয়েতে। বাড়ির পাশে একটা তাঁতঘর করেছে ও বছরখানেক আগেই। অঞ্জন ছাড়াও আরও 2 জন কারিগর তাঁত বোনে সেখানে। তাই ওর আয় এখন বেশ ভালো। বিয়ে করে বউকে খাওয়ানোর ক্ষমতা আছে ওর। শেষ বয়সে এসে একটু সচ্ছলতার মুখ দেখছেন সাবিত্রী। বড় ছেলের সংসার অনেক আগে থেকেই গোছানো। নিজে বেঁচে থাকতে থাকতে ছোট ছেলের বিয়ে দিয়ে তাকেও সংসারী দেখে যেতে চান তিনি। তবে তিনি সবচেয়ে বেশি খুশি অর্চনার সাফল্যে। নিজের অজান্তে অপাত্রে কন্যা দান করে মেয়েটার জীবনটা নষ্ট করেছেন তিনি। এই জন্য সাংঘাতিক মনোকষ্টে ছিলেন সাবিত্রী। এরপর আবার 2 বছরের মধ্যেই এসেছিল জামাইয়ের মৃত্যু সংবাদ। মৃত্যু সবসময় কষ্টের, এটাই জানতেন তিনি। কিন্তু তার সেই ধারণা বদলে গিয়েছিল জামাইয়ের আকস্মিক মৃত্যুর পর। স্বপনের মৃত্যুতে একদিকে যেমন মেয়ের ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা বেড়েছিল তাঁর, অন্যদিকে তেমনই কিছুটা স্বস্তিও পেয়েছিলেন। অর্চনার সঙ্গে কথা বলে তিনি বুঝতে পেরেছিলেন স্বস্তি পেয়েছে অর্চনাও। সেটাই স্বাভাবিক। যে মানুষ মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে তার স্ত্রীর উপর নিয়মিত অত্যাচার করে, সেই মানুষের মৃত্যু কাউকে তেমন কষ্ট দেয় না। সাবিত্রীর কিছুটা কষ্ট হতো নাতিটার কথা ভেবে। মনে হতো বাবার ভালোবাসা পেল না বাচ্চাটা। একা কি করে ছেলেকে মানুষ করবে অর্চনা? সেই চিন্তায় রাত্রে ঘুমোতে পারতেন না তিনি প্রথম। অবশ্য 3-4 মাসের পর থেকেই তাঁর দুশ্চিন্তা দূর করেছিল অর্চনা নিজেই। অঞ্জনের বিয়ের গায়ে হলুদ পর্ব চলছে। শঙ্খধ্বনি, উলুধ্বনি আর মানুষের হাঁকডাকে গমগম করছে ঘোষাল বাড়ির প্রাঙ্গণ। তারই মধ্যে অর্চনার স্কুটিটা এসে দাঁড়ালো দরজার বাইরে। সবার আগে বিট্টু ছুটল ভাইকে আনতে। সুন্দর কোট প্যান্ট পরা ভাইকে জড়িয়ে ধরল বিট্টু। অর্চনাকে দেখার জন্য ভিড় করলো অনেকেই।
সেদিনের রোগা ডিগডিগে আনস্মার্ট অর্চনার সঙ্গে কোনো মিল নেই আজকের অর্চনার। শরীরে মাংস লাগায় চামড়ার উজ্জ্বলতা বেড়েছে অনেকটা। মাথার পিছনে সেই বড়সড় খোঁপাটা এখন অদৃশ্য। স্টেপ কাট চুলে লাগানো একটা ব্যাক ক্লিপ, দামি চুড়িদারের উপর একটা সুন্দর জ্যাকেট পরেছে ও, পায়ে পাম্প শু। বড়দা তাড়াতাড়ি এগিয়ে এলো ব্যাগগুলো নামাতে। মাথা থেকে হেলমেটটা খুলতে খুলতে দরজায় পা রাখল অর্চনা। হলুদ মাখা গায়ে ছাদনাতলায় দাঁড়িয়েই বোনকে ডাকল অঞ্জন। কোনো লটারি পায়নি অর্চনা, তাই একদিনেই নিজের ভাগ্য ফেরাতে পারেনি। অনেক পরিশ্রম, অনেক ধৈর্য লেগেছে এর জন্য। অঙ্গনওয়াড়িতে রান্নার কাজটা হয়ে গিয়েছিল অর্চনা 3.5 বছর আগে। ও সকালে কাজে চলে গেলে 1 বছরের রনি দেখাশোনা করতেন শাশুড়ি মা। বাড়ি ফেরার পরে দুজনে মিলে বাড়ির রান্নাটুকু সেরে ফেলত। ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে ও বেরিয়ে যেত দোকানঘরটা পরিষ্কার করতে। দোকানঘরটা বেশ বড়সড়। 3-4 দিন লেগেছিল সাইকেলের পুরনো পার্টস ও হাবিজাবি ফেলে ঘরটা পরিষ্কার করতে। প্রথম মাসের মাইনে থেকে একটা বড় উনুন আর একটা কেরোসিনের স্টোভ কিনেছিল ও। বাড়ি থেকে বড় লোহার কড়াই ছানটা নিয়ে গিয়ে শুরু করেছিল চপ বেগুনির দোকান। সেই শুরু, আর পিছু ফিরে তাকাতে হয়নি অর্চনাকে। চপ বেগুনির সঙ্গে আস্তে আস্তে আরও অনেক আইটেম যোগ হয়েছিল। ওর সঙ্গে যে রান্না করত তাকে নিয়েছিল অর্চনা হেল্পার হিসেবে। উদয়াস্ত পরিশ্রম করত অর্চনার দোকানের জন্য। কিছুদিন পরই অর্চনার দোকানের আলুর চপ, বেগুনি, ফুলুরি, ভেজিটেবিল চপ ও ঘুগনির সুনাম ছড়িয়ে পড়েছিল। সেল প্রচণ্ড বাড়ায় আরও 2জন ছেলেকে কাজে নিতে হয়েছিল। এখানেই শেষ নয়, ব্যবসা বাড়ানোর নেশা চেপে গিয়েছিল অর্চনার। তাই দোকানের সামনে একটা চালা নামিয়ে সেখানে রান্নার ব্যবস্থা চালু করেছিল। আর দোকানের ভেতরে চেয়ার টেবিল সেট করে ও বেসিন লাগিয়ে একটা ছোটোখাটো রেস্টুরেন্ট বানিয়ে ফেলেছিল। অর্চনার আগ্রহ দেখে শাশুড়ি মা নিজের নামের 1 বিঘে জমি বিক্রি করে দিয়েছিলেন। সেই টাকায় সুন্দর করে সাজানো হয়েছিল রেস্টুরেন্টটা। শাশুড়ি মায়ের নামে দোকানের নাম রেখেছিল কল্যাণী রেস্টুরেন্ট। এখন আরও উন্নত হয়েছে সেটা। মাছের চপ, মাংসের চপ, এগরোল, মোগলাই, চাউমিন সবই তৈরি হয় ওর রেস্টুরেন্টে। ফ্রিজ থাকায় কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিমও পাওয়া যায়। নিজেকে ভীষণ ব্যস্ত থাকতে হয় ব্যবসা নিয়ে, তাই এখন আর অঙ্গনওয়াড়ির রান্নার কাজ করে না ও। রেস্টুরেন্টে রান্নার জন্য 2জন লোক রাখা হয়েছে। আগে যারা কাজ করত তারাও আছে সার্ভ করার জন্য। অর্চনা এখন চেয়ার টেবিল নিয়ে ক্যাশে বসে। ব্যবসার প্রয়োজনে স্কুটিটা কিনেছে গত বছর। শ্বশুরবাড়ির সকলের সঙ্গে খারাপ সম্পর্ক ছিল স্বপনের, কিন্তু অর্চনার সঙ্গে সকলের সদ্ভাব। আজ শাশুড়ি মাকে নিয়ে 2 যা আসবে বলে গাড়ি ভাড়াও করে রেখেছে অর্চনা। আশাতীত সাফল্যের পরও অর্চনার ব্যবহার একই রকম আছে। ওর সম্বন্ধে কথা বলতে গেলে মানুষ কিছু বিশেষণ যোগ করে ফেলে। নিরহংকারী, ভদ্র, বিনয়ী শব্দগুলো ওর নামের সঙ্গে সেঁটে বসেছে। অর্চনাকে ভালোবাসে অনেক মানুষ। এতদিন শুধু শ্বশুরবাড়ির এলাকার মানুষেরাই অর্চনার গুণগান করেছে। সব কিছু জানার পর এখন বাপের বাড়ির এলাকার মানুষও ওর প্রশংসায় পঞ্চমুখ। মানুষের কাছ থেকে এত সম্মান, এত প্রশংসা যে পাবেও তার জীবনে কখনো ভাবেনি অর্চনা। অতীতের জন্য এখন আর কোনো দুঃখ নেই ওর। আজকের অর্চনা নিজের চেষ্টায় জয়ী হওয়া একজন নারী। ওর সাফল্য শুধু অর্থই এনে দেয়নি ওকে, মানুষের কাছে ও আজ হয়ে উঠেছে একটা দৃষ্টান্ত। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।